হ্যালো বন্ধুরা, আশা করি প্রত্যেকে তোমরা ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি আজব শহর কলকাতা নিয়ে আলোচনা করব, যেটা একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে সৈয়দ মুজতবা আলীর পঞ্চতন্ত্র যে গ্রন্থটি আছে তার মধ্যে একটি প্রবন্ধ হচ্ছে আজব শহর কলকাতা। এর আগের ভিডিওতে আমি বই কেনা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও, তাহলে প্রত্যেকে বই কেনাটা ভালোভাবে বুঝতে পারবে। এবার দ্বিতীয় যে প্রবন্ধটি আছে আজব শহর কলকাতা, এই প্রবন্ধ নিয়ে আজকে আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি মন দিয়ে শোনো। টেক্সটটা পড়ার পর এর সার সংক্ষেপ আমি একটু বলে দেব, যাতে তোমাদের জিনিসটা আরও ভালোভাবে মনে থাকে। এ আজব শহর কলকাতা, আজব কথাটির অর্থ হচ্ছে অদ্ভুত। এই প্রবন্ধে তিনি কলকাতাকে কলকেতা বলেছেন। এক্ষেত্রে সম্ভবত লেখক রসিকতায় কলকাতা শব্দটি কলকেতা বলেছেন। আমরা এবার টেক্সটটি পড়তে শুরু করব। প্রত্যেকে মন দিয়ে শুনবে এবং বইটা বার করে লাইন বাই লাইন দেখো, তাহলে আরও ভালো পরিষ্কার হয়ে যাবে তোমাদের। আজব শহর কলকাতা ছেলেবেলা থেকে শুনে আসছি, বুড়ো হতে চললুম তবু তার প্রমাণ পেলুম কমই। তাহলে প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী ছেলেবেলা থেকেই শুনে এসেছেন যে কলকাতা হলো আজব শহর, কিন্তু বৃদ্ধ বয়সেও তিনি তার প্রমাণ পাননি। তাই নিয়ে একখানা প্রামাণিক প্রবন্ধ লিখব ভাবছি, এমন সময় নামলো জোর বৃষ্টি। প্রাবন্ধিক ছোটবেলা থেকেই লোকমুখে শুনে আসছেন যে কলকাতা এক আজব শহর, কিন্তু এই শোনা কথা মতো কলকাতাকে তো আজব বলে মনে হয়নি তার। বুড়ো হতে চলেছেন, কিন্তু কলকাতাকে আজব শহর ভাবতে চাননি তিনি। এ বিষয়ে যখন একটি প্রবন্ধ লিখবেন বলে ভাবছেন, তখনই জোরে বৃষ্টি নামল। সমীরণে পথ হারানোর বেদনা বেজে উঠল, কারণ যদিও পথ হারায়নি তবু সমস্যাটা একই। সমীরণ কথার অর্থ হচ্ছে বাতাসে। ছাতা নেই, বর্ষাতি নেই, ট্রামে চড়বার মতো তাগদও আর নেই। বাস মাথায় থাকুক, ট্যাক্সি চড়তে বুক কচকচ করে। কাজেই বাড়ি ফেরার চিন্তার বেদনাটা পথ হারানোর মতোই হলো। লেখকের কাছে কোনো ছাতা বা বর্ষাতি ছিল না। বর্ষাতি কথার অর্থ হচ্ছে রেইনকোট বিশেষ বলতে পারি আমরা। বাস তো দূরের কথা, ট্রামে চড়বার তাগদ বা শক্তিও সেই অবস্থা ছিল না প্রাবন্ধিকের। আবার ট্যাক্সি চড়তে বুক কচকচ করে তার, ফলে বাড়িতে ফিরে যাওয়ার ব্যাপারটা ক্রমে জটিল হয়ে দেখা দেয়। পথ হারালে যেমন নিজেকে অসহায় মনে হয়, এমন অবস্থায় লেখকের মনের অবস্থা ঠিক তেমনই হয়েছিল। ফলে বাড়ি ফেরার চিন্তার বেদনার পথ হারানোর মতোই। এমন সময় সপ্রমাণ হয়ে গেল কলকাতা আজব শহর। সামনে দেখি বড় বড় হরফে লেখা ফ্রেঞ্চ বুক শপ। সেই সময় তিনি সামনে দেখতে পান বড় বড় হরফে লেখা ফ্রেঞ্চ বুক শপ। কলকাতার বুকে আজব এই বইয়ের দোকান দেখে লেখক অবাক হয়ে যান। তখনই লেখকের সামনে প্রমাণিত হলো কলকাতা সত্যি সত্যি একটি আজব শহর। খেয়েছে নিশ্চয়ই কোনো ফরাসি পথ হারিয়ে কলকাতায় এসে পড়েছে, আর যে দুটি পয়সা ট্যাকে আছে তাই খোয়াবার জন্য ফরাসি বইয়ের দোকান খুলেছে। কলকাতার বুকে ফ্রেঞ্চ বুক শপ লেখাটি দেখে লেখক সৈয়দ মুজতবা আলীর বিস্ময়ের সীমা ছিল না। এখানে ফরাসি বইয়ের দোকান থাকতে পারে বলেই লেখকের বিশ্বাসই হচ্ছিল না। লেখকের প্রাথমিকভাবে মনে হয়েছিল নিশ্চয়ই কোনো ফরাসি পদ ভুলে কলকাতায় এসে পড়েছেন, আর তার ট্যাকে কিছু পয়সা আছে বলে তা খোয়াবার জন্য ফরাসি বইয়ের দোকান খুলেছেন। বাঙালি প্রকাশকরা বলেন, শুধু ভালো বই ছাপিয়ে পয়সা কামানো যায় না, রদ্দি উপন্যাসও গাদা গাদা ছাড়তে হয়। লেখকের কথা অনুসারে বাঙালি প্রকাশকগণ বলেন যে শুধু ভালো বই ছাপিয়ে পয়সা কামানো যায় না, রদ্দি উপন্যাসও গাদা গাদা ছাড়তে হয়। অর্থাৎ রদ্দি কথার অর্থ হচ্ছে এখানে খারাপ
বা মন্দ উপন্যাস, আজে বাজে উপন্যাস ছেড়েও কিন্তু পয়সা কামাতে হয়। শুধুমাত্র ভালো ভালো উপন্যাস রাখলে বা ছাপালে বই বিক্রি হবে না, এমনটা মনে করে বাঙালি প্রকাশকরা। কথাটা যদি সত্যি হয় তবে শুধু ফরাসি বই বেচে এ দোকান মুনাফা করবে কি প্রকারে? কথাটা যদি সত্যি হয়, এই কথাটা বলতে কোন কথাটা বলতে চেয়েছে? এই যে শুধুমাত্র ভালো বই ছাপিয়ে পয়সা কামানো যায় না, রদ্দি উপন্যাসও গাদা গাদা ছাড়তে হয়, অর্থাৎ খারাপ উপন্যাসও বিক্রি করতে হয়, না হলে তো বাঙালিরা বই কিনবে না। বাঙালিরা এমনিতেই তো বই কেনে না। আমরা আগের প্রবন্ধে পড়েছি, বই কেনা প্রবন্ধে পড়েছি যে বাঙালিরা বই কিনতে পারে না, শুধুমাত্র বাহানা দেয় তারা যে বইয়ের যা দাম সেই দামে তারা বই কিনতে পারবে না। তাই আন্দাজ করলুম এই ফ্রেঞ্চ বুক শপ বোধ হয় হাতির দাঁতের মতো, শুধু দেখাবার জন্য। চিবোবার জন্য তো অন্য দাঁত রয়েছে লুকোনো। অর্থাৎ দোকানের নাম বাইরে যদিও ফ্রেঞ্চ বুক শপ, ভিতরে গিয়ে পাবো অন্য মাল। খুশবাই, সাজের পার, রোদ্রেণু, ওষ্ঠরাগ। কলকাতার বুকে শুধু ফরাসি বই বিক্রি করে মুনাফা করা অসম্ভব। সেই কারণেই লেখকের মনে হয়েছিল যে তার চোখে পড়া ফরাসি বইয়ের দোকানটি বোধ হয় হাতির দাঁতের মতো। হাতির দাঁতের মতো বলতে কি বোঝাচ্ছে এখানে? হাতির বাইরে যে দুটো দাঁত থাকে সেই দুটো দাঁতের কিন্তু কোনো কাজ থাকে না, তারা চিবোয় কীভাবে? ভেতরে যে দাঁত থাকে সেই দাঁতে তারা চিবোয়, অর্থাৎ বাইরের দাঁতটা শো অফ, অর্থাৎ দেখানো মাত্রই। অর্থাৎ বাইরে ফরাসি বই কিন্তু তার আড়ালে লুকানো আছে অন্য কিছু, যেমন অন্যান্য বই, খুশবাই বই, সাজের পার, রোদ্রেণু, ওষ্ঠরা। সেই ভরসায় ঢুকলুম। বৃষ্টিও জোরে নেমেছে। না, আজব শহর কলকাতায় বটে, শুধু ফরাসি বই বেচেই লোকটা পয়সা কামাতে চায়। গাদা গাদা হলদে আর সাদা মলাটাওলা এন্তার ফরাসি বই। এন্তার কথার অর্থ হচ্ছে প্রচুর। কিছু সাজানো গোছানো আছে, কিন্তু যত্রতত্র ছড়ানো। যত্রতত্র কথার অর্থ হচ্ছে যেখানে সেখানে। ফরাসি দোকানদার কলকাতায় এসে বাঙালি হয়ে গেছে, বাঙালি দোকানদারদের মতোই বইগুলো সাজিয়েছে। অর্থাৎ এখানে লেখক বলেছেন সত্যি এই শহরটা, অর্থাৎ কলকাতা শহরটা আজবই বটে, অদ্ভুতই বটে। শুধু ফরাসি বই বেচেই লোকটা পয়সা কামাবে? অর্থাৎ এখানে ফ্রেঞ্চ বুক শপে প্রবেশ করে দেখেন ফরাসি দোকানদার দোকানের বইগুলো সাজিয়েছেন টাইপরাইটারদের হরফ সাজানোর মতো করে। অর্থাৎ সিজিলটা যার জানা আছে সে চোখ বন্ধ করে ইচ্ছে মতো বই বের করে নিতে পারবে। বাঙালিরাও এমনভাবে বইগুলি দোকানে সাজিয়ে রাখেন। বাঙালি দোকানদারদের সঙ্গে ফরাসি দোকানদারদের বই সাজানোর পদ্ধতির এরূপ সাদৃশ্য থাকায় লেখক বলেছেন বাঙালি দোকানদারেরই মতো বইগুলি সাজিয়েছে। আপনাদের আশীর্বাদে আর শ্রীগুরুর কৃপায় তখন ব্যাকরণকে গঙ্গা যাত্রায় বসিয়ে উচ্চারণের মাথায় ঘোল ঢেলে চালালুম আমার ধেনু মার্কা ফরাসি শ্যাম্পেন। মেম সাহেব খুশ, আম্মতর। ব্যাকরণের নিয়মকে অগ্রাহ্য করে এবং উচ্চারণের বিধি রক্ষা না করে কলকাতার ফরাসি বইয়ের দোকানের মহিলা ফরাসি দোকানদারদের সঙ্গে প্রাবন্ধিক সাহসের সঙ্গে যেভাবে কথা বলতে শুরু করেছিলেন তার পূর্ব ভূমিকা হিসাবেই তিনি এই কথাটি বলেছেন। এখানে বলতে চেয়েছে, ধরো আমরা যদি হিন্দি কথা বলি, বাঙালিরা যদি হিন্দি কথা বলে তবে দেখবে হিন্দি কথা কেমন অদ্ভুত লাগে তাদের কাছে শুনতে। না আছে কোনো ব্যাকরণের নিয়ম, না আছে কোনো উচ্চারণ নিয়ম, কেমন একটা অদ্ভুত বা আজব লাগবে। প্রাবন্ধিক সৈয়দ মুস্তফা আলী তিনি ফরাসি ভাষা জানতেন, কিন্তু অনেক দিন চর্চা না থাকার কারণে তিনি উচ্চারণগুলো প্রায় ভুলে গিয়েছিলেন, ব্যাকরণের কোনো ঠিক ঠিকানা ছিল না। সেই জন্যই এখানে বলেছে যে আপনাদের আশীর্বাদে আর শ্রীগুরুর কৃপায় তখন ব্যাকরণকে গঙ্গা যাত্রায় বসিয়ে, গঙ্গা যাত্রায় বলতে একবারে গঙ্গা যাত্রায় মানুষ কখন যায়? মৃত্যুর পর যায়। অর্থাৎ ব্যাকরণের মৃত্যু ঘটিয়ে উচ্চারণের মাথায় ঘোল ঢেলে চালালুম আমার ধেনু মার্কা ফরাসি শ্যাম্পেন। ধেনু কথার অর্থ কি? ধেনু এক ধরনের মদ, যেটা ধান পচিয়ে তৈরি করা হয়। মেম সাহেব খুশ, আম্মেতর।
যেহেতু প্রাবন্ধিক দোকানে ঢুকে তার সঙ্গে ফরাসি ভাষায় কথা বলেছিলেন, সেই কারণেই মেম সাহেব অর্থাৎ ওই ফরাসি মহিলা দোকানদার খুশি হয়েছিলেন প্রাবন্ধিকের কথা শুনে। অতি সযত্নে তিনি আমার বইয়ের ফর্দ টুকে নিলেন। বই আসা মাত্র আমায় খবর দেবেন সে ভরসাও দিলেন। তিনি সযত্নে অর্থাৎ মহিলা দোকানদার সযত্নে লেখকের বইয়ের তালিকা টুকে নিয়েছিলেন এবং বই আসা মাত্র তাকে খবর দেবেন এই ভরসা দিলেন। সঙ্গে সঙ্গে ৭ সমুদ্র ১৩ নদীর এপারে বিদেশির সঙ্গে মাতৃভাষায় কথা কইতে পাওয়ার আনন্দে সুখ দুঃখে দু চারটে কথাও বলে ফেললেন। অর্থাৎ ৭ সমুদ্র ১৩ নদীর এপারে বিদেশির সঙ্গে মাতৃভাষায় কথা কইতে পাওয়ায় আনন্দে সুখ দুঃখের দু চারটে কথাও বলে ফেললেন সেই দোকানদারটি। মাত্র ৩ মাস হলো এদেশে এসেছেন, তাই ইংরেজি যথেষ্ট জানেন না, তবে কাজ চালিয়ে নিতে পারেন। বইয়ের দোকান তার নয়, এক বান্ধবীর। তার অনুপস্থিতিতে শুদ্ধমাত্র ফরাসি ভাষা ও সাহিত্যের প্রচার কামনায় দোকানে বসেছেন। তাহলে দোকানটা কিন্তু তার ছিল না। সে ৩ মাস হলো এই দেশে অর্থাৎ ভারতে এসেছেন, তাই তিনি ইংরেজি যথেষ্ট জানেন না, তবে কাজ চালানোর মতো মোটামুটি পারেন ইংরেজি বলতে। বইয়ের দোকানটা তার নয়, তার এক বান্ধবীর বইয়ের দোকান। তিনি এখানে বসেছেন কেন? তার অনুপস্থিতিতে শুধুমাত্র ফরাসি ভাষা ও সাহিত্যের প্রচার করার জন্য তিনি এই দোকানে বসেছেন। তুলসীদাস বলেছেন, পৃথিবী কি অদ্ভুত রীতি, সুরি দোকানে জেকে বসে থাকে আর দুনিয়ার লোক তার দোকানে গিয়ে মদ কেনে। ওদিকে দেখো, দুধওয়ালাকে ঘরে ঘরে ধরা দিয়ে দুধ বেচতে হয়। তুলসীদাস বলেছেন, পৃথিবীর রীতি খুব অদ্ভুত। এখানে সুরি বলতে যে মদ বিক্রি করে বা যে দোকানে মদ বিক্রি হয়, সুরি দোকানে জাকিয়ে বসে থাকে আর গোটা পৃথিবীর লোক সেখানে গিয়ে মদ কিনে আনে। অন্যদিকে যে দুধ স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়, সেই দুধ লোকের বাড়িতে বাড়িতে গিয়ে দুধওয়ালাকে বিক্রি করতে হয়। বুঝলাম, কথা সত্যি। এতদিন পৃথিবীর লোক প্যারিসে জড়ো হতো ফরাসি বেচবার জন্য। সেই রকমই পৃথিবীর শিল্প সংস্কৃতির পীঠ স্থান প্যারিস থেকে ফরাসিদের নিজের সম্পদ বিক্রি করতে যেতে হচ্ছে অন্যান্য দেশে। তাই কথাটি প্রাবন্ধিক বলেছেন যে পৃথিবীর কি অদ্ভুত রীতি, সুরির দোকানে জেকে বসে থাকে আর দুনিয়ার লোক তার দোকানে গিয়ে মদ কেনে। আর ওদিকে দেখো, দুধওয়ালাকে ঘরে ঘরে ধরা দিয়ে দুধ বেচতে হয়। সে কথা থাক, ইতিমধ্যে একটি বাঙাল ছোকরা দোকানে ঢুকে জিজ্ঞেস করলো কমার্শিয়াল আর্ট সম্বন্ধে কোনো বই আছে কিনা। আমার মনে বড় আনন্দ হলো, বাঙালি তাহলে বেশ খানিকটা এগিয়ে গিয়েছে। ফরাসি ভাষায় কমার্শিয়াল আর্টের বই খুঁজছে। এখানে কমার্শিয়াল আর্ট বলতে কি বোঝায়? বাণিজ্যিক বই। কলকাতার ফ্রেঞ্চ বুক শপে লেখকের উপস্থিতকালে একটি বাঙাল ছোকরা সেখানে এসেছিল এবং জিজ্ঞেস করেছিল যে সেখানে কমার্শিয়াল আর্ট অর্থাৎ বাণিজ্যিক কোনো বই আছে কিনা। যা শুনে লেখকের মনে অত্যন্ত আনন্দ হয়েছিল। বাঙালি ফরাসি ভাষায় কমার্শিয়াল আর্টের বই খুঁজছে, এটাই ছিল লেখকের আনন্দের কারণ। তিনি অনুমান করেছিলেন যে বাঙালি আত্মিকভাবে বেশ খানিকটা এগিয়ে গিয়েছে। ততক্ষণে আমি একটি খাসা বই পেয়ে গিয়েছি। নুরনবার্গের মোকদ্দমায় যেসব দলিল দস্তাবেজ পাওয়া গিয়েছিল তাই দিয়ে গড়া হিটলার চরিত্রবর্ণ। হিটলার সম্বন্ধে মানে হিটলারের সম্পর্কে তার দুশ্মন ফরাসিরা, তার শত্রু ফরাসিরা কী ভাবে তারও পরিচয় বইখানাতেই আছে। এই বইখানার পরিচয় আপনাদের দেব বলে লেখাটা শুরু করেছিলাম, কিন্তু গৌরচন্দ্রিকা শেষ হতে না হতেই ভোরের কাক কা কা করে আমায় স্মরণ করিয়ে দিলে কলম ফুরিয়ে গেছে, আর একদিন হবে। লেখক ফ্রাঞ্চ বুক শপে প্রবেশ করে একসময় পছন্দ মতো একটি বইয়ের সন্ধান পান। সেটি ছিল নুরনবার্গের মোকদ্দমায় প্রাপ্ত দলিল দস্তাবেজের সাহায্যে গড়ে তোলা হিটলারের চরিত্রবর্ণ। হিটলার সম্পর্কে তার শত্রু অর্থাৎ ফরাসিরা কী ভাবতেন তার পরিচয় রয়েছে সেই বইটিতে। এই বইটি সম্পর্কে লিখবেন বলে লেখক কলম ধরে কেবল গৌরচন্দ্রিকা করেছেন। গৌরচন্দ্রিকা কথার অর্থ হচ্ছে ভূমিকা। এমন সময় লেখক অনুভব করেন কলম ফুরিয়ে গিয়েছে। এই অবস্থায় তো আর লেখা সম্ভব নয়, তাই লেখক ভাবলেন অন্য এক সময় উক্ত বিষয়ে আবার কলম ধরবেন।
তাহলে আমরা গল্পটি সম্পর্কে একটু সারসংক্ষেপটা জেনে নেব, যাতে আমাদের খুব ভালোভাবে এটি মনে থাকে। লেখক সৈয়দ মুজতবা আলী ছেলেবেলা থেকেই শুনে আসছেন কলকাতা এক আজব শহর। তবে এমন কথা যে সত্যি, তার কোনো প্রমাণ তিনি পাননি কখনো। এই বিষয়ে একখানা প্রবন্ধ লিখবেন ভাবছেন। এমন সময়ে নামলো প্রবল বৃষ্টি। লেখকের ছাতা নেই, বর্ষাতি নেই, ট্রামে বাসে চাপার মতো তাগদও অর্থাৎ শক্তিও নেই। এমন সময় তিনি প্রমাণ পেলেন কলকাতা সত্যিই একটি আজব শহর। সামনেই দেখলেন বড় বড় হরফে লেখা ফ্রেঞ্চ বুক শপ। কলকাতার বুকে ফ্রেঞ্চ বুক শপ দেখে লেখক অবাক হন। প্রথমে ভাবেন ভুল করেই কোনো ফরাসি এখানে ফরাসি বইয়ের দোকান খুলেছেন। আবার তিনি একথাও ভাবেন যে ফরাসি বই বিক্রয়ের আড়ালে অন্যান্য দ্রব্যও হয়তো এখানে বিক্রয়ের ব্যবস্থা থাকবে। দোকানের ভিতরে ঢুকে লেখকের বিস্ময়ের সীমা রইল না আর। সত্যি এখানে ফরাসি বই বিক্রয়ের সুব্যবস্থা রয়েছে। অর্থাৎ যে সমস্ত বইগুলি ওই ফরাসির দোকানে ছিল, সবগুলোই কিন্তু ফরাসি ভাষার বই। দোকানে গাদা গাদা ফরাসি বই, কিছু বই এদিক ওদিকে ছড়ানো ছিটানো, আবার সুন্দর করে সাজানো গোছানোও আছে। ফুটফুটে এক মেমসাহেব হাসি মুখে বিক্রেতা হিসাবে উপস্থাপিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই লেখকের সঙ্গে মেম সাহেবের আলাপ জমে যায়। লেখকের ফরাসি বলার দক্ষতাকে কুর্নিশ জানান মেম সাহেব। ভালো কিছুর প্রশংসা করতে ফরাসিরা পিছপা হন না। কথায় কথায় লেখক জানতে পারেন উক্ত মেম সাহেব দোকানের মালিক নয়, দোকানটি তার এক বান্ধবীর অনুপস্থিতিতে তিনি শুধুমাত্র ফরাসি ভাষা ও সাহিত্যের প্রচারের উদ্দেশ্যেই দোকানে বসেছেন। এমন সময় এক বাঙাল ছোকরা দোকানে ঢুকে ফরাসি ভাষায় কমার্শিয়াল আর্টের বইয়ের খোঁজ করে। এই ঘটনায় লেখক খুশি হয়ে ভাবেন বাঙালি তাহলে বেশ খানিকটা এগিয়েছে। এই সকল ঘটনাতেই লেখকের মনে হয় যে কলকাতা সত্যি সত্যিই একটা আজব শহর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে? প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো।